রহস্যপিডিয়া উইথ শৌভিক। তিনটে শব্দ, রহস্য, রোমাঞ্চ এবং অপরাধ। জীবনের পাতা হোক বা সাহিত্যের পাতা, উল্টে পাল্টে দেখলেই বোঝা যায় যে এই তিনটে শব্দ যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই শব্দগুলোর মেলবন্ধনেই ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তোমায় জানাতেই হাজির আমি শৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। শুরু হচ্ছে অনুমিত্র সিংহের আরেকটি কেস, সুবর্ণ বসুর লেখা অন্ধকার সরণি ধরে। ঘড়িতে এখন সময় রাত 1টা। হঠাৎ পেটের একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল প্রাক্তন বিধায়ক বসন্ত মোহন সেনের। তার দু চোখে গভীর ঘুম চোখেই তাকিয়ে দেখলেন মশারির চালে কিছু যেন একটা নড়ছে। বালিশের পাশে রাখা টর্চটা নিয়ে উপরে আলো ফেলে দেখলেন চকচকে পিচ্ছিল শরীরের কি যেন একটা নড়াচড়া করছে। দু চোখ রোগড়ে ভালো করে দেখলেন একটা বেশ বড় সাপ। মশারির উপরই একবার নিষ্ফল আক্রোশে ছোবল মারল সাপটার ওজনে মশারিটা এতটাই ঝুলে আছে যে তার সোজা হয়ে বসাই মুশকিল। সমস্ত ঘুম ছুটে গেল তাঁর। কোনো রকমে পাশ ফিরে গড়িয়েই নেমে পড়লেন বিছানা থেকে। তারপর মাটিতে বসে রইলেন চুপ করে। মিনিট খানেক মশারিতে কোনো নড়াচড়া না দেখে তিনি হামাগুড়ি দিয়ে একটু সরে গেলেন। তারপর একটু উঁচু হয়ে ফের টর্চের আলো ফেললেন মশারির চালে। এখন সেখানে কিছুই নেই। কোথায় গেল ওই মারাত্মক সাপটা? আলো জেলে ভালো করে খুঁজলেন চারদিক। না, কোথাও তো নেই। তাহলে কি খাটের তলায়? দূর থেকে টর্চ ফেলে খাটের তলাটাও খুঁজলেন বসন্তমোহন। কিছুই নেই। তাহলে কি স্বপ্ন? কিন্তু স্পষ্ট দেখলেন যে গত পরশুই তো খাটের পাশে এসে বসেছিল একটা মিশমিশে কালো বেড়াল। দুটো হিংস্র উজ্জ্বল সবুজ চোখ দিয়ে দেখছিল তাকে। তিনি তাড়াতে যেতেই বেড়ালটা দাঁত খিঁচিয়ে ঝাঁপিয়ে এসেছিল তার দিকে। কোনো রকমে বালিশে মুখ ঢাকা দিয়ে আত্মরক্ষা করেছিলেন তিনি। তারপর মুখ থেকে বালিশ সরিয়ে দেখেন কোথাও কিচ্ছু নেই। বাড়ির সকলকে বলায় সকলেই বলল হয়তো কোনো ভূতের গল্প বা সিনেমা দেখে থাকবেন, তাই স্বপ্ন দেখেছেন। তিনি জোর দিয়ে বলায় সকলে তার দিকে এমনভাবে তাকালো যেন তিনি পাগল হয়ে গিয়েছেন। কিন্তু তিনি জানেন স্বপ্ন নয়, বেড়ালটা সত্যিই এসেছিল, যেমন আজ এসেছে একটা সাপ। অবশ্য কাল রাতে একটা সাপের গল্প শুনেছিলেন তিনি। অনিমার দেশের বাড়িতে কে একজন গোখরো সাপের কামড়ে মারা গিয়েছে। তারপর টিভিতে রেপটাইলসের কি একটা প্রোগ্রামও দেখেছেন সন্ধ্যেবেলায়। কিন্তু তাতে কি? তিনি তো স্বপ্ন দেখছেন না, যা দেখছেন ঘুম ভাঙার পর জেগেই দেখছেন। মাঝে মাঝেই ছায়ার মতো কারা যেন জানলা বেয়ে তার ঘরে ঢোকে, কিন্তু এসব কেউ বিশ্বাস করে না। একে পেটটা ঠিক যাচ্ছে না, তার উপর এই ঝামেলা। সেদিন সন্ধেবেলা ছাদে উঠে দাঁড়িয়েছেন হাওয়া খাবেন বলে। হঠাৎ দেখেন ছাদের পাঁচিলের ধারে ধুতি শার্ট পরা একটা লোক দাঁড়িয়ে রাস্তা দেখছে। বসন্তমোহনবাবু হাঁক দিতেই লোকটি তার দিকে ঘুরে তিনি কেমন আছেন জিজ্ঞেস করে। লোকটির মুখ দেখে চমকে ওঠেন বসন্তমোহন সেন। এ কি, পরাশর মাস্টার এখানে কি করে? এই লোক তো আজ থেকে 20 বছর আগে। আর ভাবতে না পেরে সেদিন দ্রুত সিঁড়ি ভেঙে ছাদ থেকে নেমে এসেছিলেন তিনি। এই সব চিন্তাভাবনার মধ্যেই বাড়ছে তার পেটের অস্বস্তিটা। গত কয়েকদিন ধরে মাঝে মাঝে এটা হচ্ছে তার। একটু বাথরুমের দিকে যেতে হবে তাকে। ঘরের লাগোয়া বাথরুমে কাজ সেরে বেরোনোর পর তিনি দেখলেন ঘর অন্ধকার। কি হলো? তিনি তো আলোটা জেলে রেখেই বাথরুমে ঢুকেছিলেন। হঠাৎ তাঁর মনে হলো সিলিং থেকে কিছু একটা ঝুলছে। অন্ধকারে চোখ সইয়েও ভালো বুঝতে পারলেন না তিনি। টর্চটা কোথায়? হাতড়ে হাতড়ে দেওয়ালের শেলফ থেকে টর্চটা খুঁজে পেলেন তিনি। সিলিংয়ে টর্চ ফেলতেই হৃৎপিণ্ড যেন এক লাফে গলার কাছে উঠে এলো তাঁর। বসন্তমোহনের জায়গায় অন্য কোনো দুর্বল চিত্ত লোক থাকলে নির্ঘাত হার্ট ফেল করত। টর্চের আলোয় তিনি দেখলেন তাঁর সিলিং থেকে ঝুলছে একটি মেয়ের অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ। দু হাতে নিজের চুলের মুঠি ধরে বারবার ঝাঁকালেন বসন্তমোহন সেন,
কিন্তু আর সিলিংয়ের দিকে তাকানোর সাহস হলো না তার। খানিকক্ষণ মাটিতেই বসে রইলেন তিনি। সামান্য তন্দ্রা এসেছিল, কিন্তু অতি সূক্ষ্ম মৃদু একটা শব্দে তার চটকা ভেঙে গেল। তার ষষ্ঠেন্দ্রিয় বলছে ঘরে আর একজন কেউ আছে, কিন্তু সেই প্রাণীটি মানুষ নাকি? বাকিটা ভাববার আগেই খুব কড়া ধরনের মিষ্টি একটা গন্ধ তার চেতনাকে অবশ করে ফেলল। মাথা ঘুরে মেঝেতে পড়ে গেলেন তিনি। আর তার জ্ঞান ফেরেনি। শীতের সকালে নরম রোদে পিঠ দিয়ে একটা মাঝারি মাপের সরস্বতী ঠাকুর রং করছে অনুমিত্র সিংহ। পাশেই আছি বলে ওর যে অনাথ শিশুদের নিয়ে তৈরি এনজিওটা আছে, সেখানকার জন্য ঠাকুরটা ও প্রায় নিজেই তৈরি করে। কুমোরকে প্রথমে এঁকে দেয়, তারপর মাটির কাজ শেষ হয়ে গেলে রং করা, চোখ মুখ আঁকা, ডাকের সাজ এনে পরানো সবও নিজেই করে নেয়। কুমোর বাড়ির একটা বাচ্চা ছেলে তাকে সাহায্য করে। সদ্য দিল্লিতে একটা এক্সিবিশন সেরে এসে অনুমিত্রর হাতে এখন অখণ্ড অবসর। আগামী 2 মাস ওর কোনো প্রোগ্রাম নেই, তাই সকাল 10টার মধ্যেই চান জলখাবার সেরে তার বিডন স্ট্রিটের বাড়িটা থেকে সে এসে পড়েছে কুমোরটুলি এবং কাজ করে যাচ্ছে গভীর মনোযোগে। 1:30-2 নাগাদ বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে সে ফের নিজের স্টুডিওতে ঢুকবে। সপ্তাহখানেক ধরে তার এই রুটিনই চলে আসছে, কিন্তু আজ ছন্দপতন ঘটল। গভীর মনোযোগে কাজ করতে করতে সে শুনল একটা ভারী বুটের আওয়াজ এগিয়ে আসছে তার দিকেই। কুমোরটুলির শান্ত সকালে এই বেরসিক বুটের আওয়াজ একজনেরই হতে পারে। মন মেজাজ আমশির মতো হয়ে গেল অনুমিত্র। কাজ করতে করতেই সে বুঝল বুটের আওয়াজ এসে থামল ঠিক তার সামনেই। চোখ না তুলেই সে বলল, বলুন স্যার। আর কি বলি, তুমি তো ঠিক করেই ফেলেছ যে আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। এমন একটা জায়গায় এসে বসে আছো যেখানে আমার গাড়িও ঢোকে না। দীর্ঘশ্বাস ফেলে বললেন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর গোয়েন্দা প্রধান ক্রিস্টোফার বিশ্বাস, সংক্ষেপে সিবি। কেন স্যার, কি করলাম আবার? কিছুই করনি, সেটাই সমস্যা। এবার করবে। কাল সকালে আমার অফিসে আমার সঙ্গে দেখা করবে, শার্প at 10। কিন্তু স্যার, আমার ঠাকুরটা যে তৈরি হচ্ছে এখন তো। একদম কোনো কথা নয়। দেশে আর কুমোর নেই নাকি? ভালো শিল্পী হিসেবে তোমার গুমোরটাই সব। আরে বাস, হেভি দিলেন তো। না না স্যার, আমি সামান্য শিল্পী, যে কোনো কুমোর ভাই আমার চেয়ে ভালো কাজ করবে। কিন্তু ওই যে স্যার, আমার ঠাকুর কারো হাতে ছেড়ে আমি শান্তি পাই না। নিজে হাতে করা মোর কাঁচা কাজই খাসা, বুঝলেন না স্যার? বুঝলাম না, বোঝার দরকারও মনে করছি না। কাল আমার অফিসে শার্প at 10। যেতে পারি, কিন্তু কেন? মানে স্যার, কারণটা যদি 1-2 লাইন শুনতে পাই। কাগজ দেখেছো? ওড়িয়া অঞ্চলের একজন প্রাক্তন বিধায়ক। হ্যাঁ, বসন্তমোহন সেন সুইসাইড করেছেন, দেখেছি স্যার। সে বখেরা আবার আপনার ঘাড়ে এলো কি করে? এসব তো দলীয় প্রতিহিংসাজনিত কোনো মানে টানে নেই। ওর ছোট ছেলে আমার কাছে এসেছেন তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য। ওর বিশ্বাস এটা আত্মহত্যা নয়, খুন। একটু নিচু হয়ে ফিসফিস করে বললেন সিবি। ভালো করে দেখে নিলেন আশেপাশে কেউ তাদের কথা শুনছে কিনা। ওর বিশ্বাস বললেই তো হবে না স্যার, আপনার বিশ্বাস মানে আইআইবির বাপ্পাদিত্য বিশ্বাস কি বলছে? বাপ্পাও কাল তোমার সঙ্গে কথা বলবে। ও আমার সঙ্গে স্পট ভিজিট করেছে, তবে রাস্তায় এর বেশি আর কিছু নয়। কাল চলে এসো ঠিক সময়, তখন কথা হবে। কুমোরটুলির প্রায় নির্জন গলিটা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল সিবির বুটের আওয়াজ। যেতে যেতে সিবি শুনতে পেলেন অনুমিত্র গুনগুন করে গান গাইছে। একরাশ ঝামেলার মাঝখানে ভেসে আছি, সকালে খবর এলো বসন্ত টেসে গেছে, বসন্ত টেসে গেছে। পরের দিন সকাল 10টা, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর অফিস। দরজা থেকে অনুমিত্রকে ডাকলেন সিবি। এসো অনুমিত্র, তোমার জন্যই বসেছিলাম। সিবির উল্টো দিকের চেয়ারে বসে অনুমিত্র বলল, বলুন স্যার, কি খবর? সিবি বললেন, বাপ্পাই বলুক। বলে সিবি টেবিলের একপাশে বসে থাকা বাপ্পাকে দেখিয়ে দিলেন। বাপ্পা বলল, গড়িয়া প্লেসে বাড়ি করে বিধায়ক বসন্তমোহন সেন উঠে এসেছিলেন আজ থেকে প্রায় বছর 10 আগে। আগে সোনারপুরে থাকতেন। গড়িয়া প্লেসের বাড়িতে বসন্তমোহন সেন ছাড়াও থাকতেন ওর 2 ছেলে, বড় ছেলের বউ আর এক মেয়ে।
সে ক্লাস 2তে পড়ে। ছোট ছেলে বিয়ে করেনি এখনো। বসন্ত সেনের সেক্রেটারি তন্ময়, রান্নার লোক অনিমা, চাকর রঘু এবং মাসখানেক ধরে মাঝে মাঝে এসে থাকতো শলাকা। নামটা শুনে অনুমিত্র অবাক হলো। শলাকা? সে আবার কি? একজন অকাল্টিস্ট মহিলা। অকাল্টিস্ট? আচ্ছা, বলে যা। কপালে একটা ভাঁজ পড়ে অনুমিত্রর। বসন্তমোহনের বয়স 60-এর ওপর। সক্রিয় পার্টি পলিটিক্স থেকে সরে এসেছেন অনেক দিন। শখ হয়েছিল আত্মজীবনী লেখার, তাই সেক্রেটারি তন্ময়কে রাখা। চাকর রঘু 5 বছরের উপর কাজ করছে, বিশ্বস্ত। রান্নার লোক অনিমা বরং নতুন, মাস 6 হলো কাজে লেগেছে। আর ছেলেরা? ছেলের বউ? ছেলেরা বাপকে দেখত, তবে কেউই রাজনীতিতে আসেনি। বড়জনের কোল্ড স্টোরেজ আছে, ছোটজন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। বড় বৌমা গৃহবধূ, শক্ত ধরনের মহিলা। ছেলেরা কেউই বাপের ধরনের নয়। 2 ভাইয়ে বনিবনা আছে, কারো সাথে পাছে থাকে না। মানে বাপের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ ছিল বরাবরই। শাসক দলের ছায়া থাকায় কখনো কোনো সমস্যায় পড়েনি। লোকাল এরিয়ায় খোঁজ নিয়ে জেনেছি। আর শলাকা? বড় ভাইয়ের আমদানি, অফিস কলিগের মাধ্যমে আলাপ। শলাকার চেম্বার বেন্টিক স্ট্রিটের ক্রুকেড লেনে। বড় ভাইকে একটা বিপদের আভাস দিয়েছিল, সেটা কাটাতেই মাঝে মাঝে ওদের বাড়িতে এসে থাকতো। আর কী সব ক্রিয়াকর্ম করত, ওষুধ বিষুধ তৈরি করত, আবার চলে যেত, এই শুনলাম। অনুমিত্র জিজ্ঞেস করে, আচ্ছা ডেড বডি কেমন দেখলি? আত্মহত্যা না খুন? বসন্ত সেনের ডান হাতে রিভলভার ধরা, গুলি লেগেছে ডান দিকের রগে। রিভলভার বসন্ত সেনের নিজের, লাইসেন্সড। ওই রিভলভারেরই গুলি, একটা মাত্র গুলিই খরচ হয়েছে। কিন্তু কি? ডান হাতের তেলোয় গান পাউডারের দাগ ছিল না? কপালে গভীর ভাঁজ পড়ে অনুমিত্র। না, সেটাই বলতে যাচ্ছিলাম, হাতে গান পাউডারের দাগ নেই। অনুমিত্র একটু নড়ে চড়ে বসে বলে, বাপ্পা ঠিক দেখেছিস? আর অ্যাঙ্গেল অফ শুট? অনুমিত্র চোখের দিকে তাকিয়ে বাপ্পা বলে, গুলির ডিরেকশন নিচের দিকে। সে কি রে? তাহলে তো... কথা শেষ না করে অনুমিত্র বাপ্পা আর সিবির চোখের দিকে তাকায়। তার ভুরু কুঁচকে গেছে। বাপ্পা ফ্যাকাশেভাবে হাসে। সিবি গম্ভীর হয়ে বলেন, তাহলে বুঝতেই পারছো। অনুমিত্র গম্ভীর হয়ে বলে, থানা থেকে কে কে হ্যান্ডেল করছেন কেসটা? লোকাল থানার ওসি দিবাকর চট্টরাজ, তিনি সিবি স্যারের বন্ধু। আমাকে বললেন সব রকম সাহায্য করবেন, কারণ প্রাক্তন বিধায়ক বলে কথা। কেসের তাড়াতাড়ি নিষ্পত্তি না হলে নাকি ওদেরই চাপ হয়ে যাবে। ভালো কথা। আচ্ছা বাপ্পা, চল, আজই ইন্টারোগেশন করতে হবে। গড়িয়া প্লেসের বড় রাস্তা থেকে একটু ভিতরে বিরাট প্রাসাদের মতো বাড়ি বসন্ত নিলয়। সেখানে মৃত বসন্তমোহন সেনের ছোট ছেলের সঙ্গে বসে এই মুহূর্তে কথা বলছে অনুমিত্র। তার সঙ্গে আছে বাপ্পা। সকালে অনুমিত্র ইন্টারোগেশন করতে যাওয়ার সঙ্গে সঙ্গেই বসন্ত নিলয়ে ফোন করে সবাইকে থাকার কথা বলেন সিবি। ঘণ্টাখানেকের মধ্যেই বাপ্পাকে নিয়ে অনুমিত্র এসে পৌঁছেছে এই বাড়িতে। তাদের অভ্যর্থনা করছেন বসন্তমোহনের ছোট ছেলে সত্যজিৎ সেন, যিনি প্রথম তার বাবার মৃত্যুটা আসলে খুন এই সন্দেহে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোতে যোগাযোগ করেন। সত্যজিতের বয়স 35-এর মধ্যেই, চেহারা সামান্য ভারীর দিকে, সরু গোঁফ রাখেন, মাথার চুল ছোট ছোট করে কাটা, আর চোখ দুটোয় গভীর সন্দেহ আর দুশ্চিন্তা। এখন তিনি তার সন্দেহের কারণগুলোই বলছেন অনুমিত্রকে। আচ্ছা সত্যজিৎ বাবু, হঠাৎ আপনার কেন মনে হলো যে আপনার বাবার মৃত্যুটা আত্মহত্যা নয়, খুন? তার অনেকগুলো কারণ আছে, এক এক করে বলি। বলুন। সোফায় ঠেস দিয়ে বসে অনুমিত্র। মৃত্যুর বেশ কয়েকদিন, মানে ধরুন প্রায় মাসখানেক আগে থেকেই বাবার আচরণের মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। যেমন ধরুন, খেতে বসে হঠাৎ করে তরকারি তেতো হয়েছে বলে ছুঁড়ে ফেলে দিলেন। মাশরুম খেতে ভালোবাসতেন, কিন্তু ইদানিং মাশরুম খেয়েও পেটের একটু গোলমাল হচ্ছিল। আর কদিন ধরে বলতেন কী সব যেন দেখতে পাচ্ছেন। কী সব দেখতে পাচ্ছেন? এই ধরুন, কবে যেন একটা কালো বিড়াল দেখেছেন, ওর দিকে ঝাঁপিয়ে পড়ছিল। কবে দেখেছেন আমাদের 4 বছর আগে মরে যাওয়া টিয়াটাই নাকি মাঝরাতে বারান্দায় এসে বসেছে। একদিন সকালে উঠে তো জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, সব জল নেমে গিয়েছে? আমরা বললাম, কিসের জল? উত্তরে উনি বললেন, আগের দিন রাত্রে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারা রাত ওর ঘরে জল ঢুকেছে, ওর খাটটা নাকি ভাসছিল। আমরা যতই বললাম উনি স্বপ্ন দেখেছেন, উনি ততই বলতেন উনি জেগেই দেখেছেন। তবে এসব নিয়ে খুব সমস্যা করতেন না, মানে ঠিক পাগলামি বলা যাবে না। আচ্ছা, ওর কোনো অসুখ বিসুখ? না না, সামান্য একটু প্রেশার ছাড়া কিছুই ছিল না। প্রেশারের ওষুধ খেতেন। খুব শক্ত সমর্থ টনটনে জ্ঞানের মানুষ, সেই জন্যেই বাবার আচরণ আমার অদ্ভুত লাগতো।
মাঝে মাঝে খুব ভয়ও পেতেন। মৃত মানুষের ছায়া দেখতে পেতেন। আমাদের মা মারা গিয়েছেন বছর 3 আগে। সেই মাকে ইদানিং দেখতে পেতেন। বলতেন আমাদের মা নাকি লাল পাড় শাড়ি পরে ছাদে উঠে যাচ্ছেন, বাবাকে ডাকছেন ওর সাথে যেতে। এরকম সব ঘটনা ইদানিং এইসব দেখা বেড়েছিল একটু। কাউকে জানিয়েছিলেন? দাদাকে বলেছিলাম। দাদা বলল শলাকা নাকি বলেছে এরকমই হবে। একমাত্র শলাকাই নাকি পারে বাবাকে সারিয়ে তুলতে। যত সব ফালতু ব্যাপার। আচ্ছা, শলাকা কি করতো? বাবাকে কি সব আয়ুর্বেদিক ওষুধ দিত। সেই রাতে খুনের সময় আপনি কোথায় ছিলেন? কোনো আওয়াজ শুনতে পেয়েছিলেন? না না, শুনিনি। আমি তো আমার ঘরে ঘুমোচ্ছিলাম। ঠিক আছে সত্যজিৎ বাবু, অনেক ধন্যবাদ। আপনি আপনার দাদাকে পাঠিয়ে দিন দয়া করে। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করলেন বসন্ত সেনের বড় ছেলে শুভজিৎ সেন। ওর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। বয়স বছর 40-42। চেহারা মোটার দিকেই, গোঁফ আছে, ঝুলপি দুটোয় পাক ধরেছে, দু হাতে অনেকগুলো গ্রহরত্ন। প্রথমেই বললেন, এখানে কারোর কিচ্ছু করার নেই। বাবাকে জাদুটোনা করা হয়েছিল, মানে যাকে বলে ব্ল্যাক ম্যাজিক। তাই নাকি? তা আপনার শলাকাও কিছু করতে পারল না? এই প্রশ্নে একটু থমকে গেলেন শুভজিৎ। বললেন, উনি চেষ্টা করেছিলেন, বলেছিলেন অনেকটা দেরি হয়ে গিয়েছে, তবু যতটা করা যায় উনি করেছিলেন। আচ্ছা, কিভাবে খুঁজে পেলেন ওকে বলুন তো? এক পরিচিত লোকের সঙ্গে গিয়েছিলাম, সেই আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। আমার সব কিছু জেনে নিয়ে উনি প্রথমেই বললেন আমার বাবার খুব বিপদ, কেউ নাকি বাবার উপর কালো জাদু করেছে, অপঘাতের যোগ আছে, আর সেই অপশক্তি বাবার উপর ভর করে বাবাকে দিয়ে আত্মহত্যা করালো। বলে চোখ মুজে ফেললেন শুভজিৎ। তার চোখে জল। আচ্ছা শুভজিৎ বাবু, শলাকাকে কোথায় পাওয়া যায় একটু বলবেন? এসপ্ল্যানেডের কাছে, ক্রুকেড লেনে ওর বাড়ি, ওখানেই চেম্বার। আচ্ছা বেশ, ঠিকানাটা পরিষ্কার করে লিখে একটা ডিরেকশন এঁকে দেবেন। একটা ব্যাপার বলুন তো, মৃত বসন্ত সেনের সম্পত্তি কে পাবে? বাবার উইল করা ছিল, আমরা 2 ভাই বাবার সম্পত্তির সমান ভাগিদার। আপনার ব্যবসা তো এখন খুব একটা ভালো চলছে না, বাজারে বেশ ধার হয়ে গিয়েছে, ঠিক তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে? বিস্মিত দেখায় শুভজিৎকে। হাতে কিছুটা কাঁচা টাকা এলে ভালোই হয় বলুন। অনুমিত্র দৃষ্টি তীক্ষ্ণ হয়। মানে টাকার জন্য আমি আমার বাবাকে? হ্যাঁ? প্রচন্ড বিস্ময়, ভয়, রাগে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠেন শুভজিৎ। আহা শুভজিৎ বাবু, চটছেন কেন? পসিবিলিটির কথা বলছিলাম। যাকে আমার লাস্ট কোয়েশ্চেন, সেক্রেটারি তন্ময়ের সঙ্গে আপনার বাবার সম্পর্ক কেমন ছিল? খুব ভালো। ইনফ্যাক্ট বাবা ওকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। সেই রাতে খুনের সময় আপনি কোথায় ছিলেন? কোনো আওয়াজ শুনেছিলেন? ঘরে ছিলাম, কোনো আওয়াজ শুনিনি। ঘুমোচ্ছিলেন নাকি? না, স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলাম। কি নিয়ে? ব্যক্তিগত কথা না বললেই নয়। সরু চোখে তাকিয়ে অনুমিত্র বলে, ঠিক আছে, এখনই জোর করব না, কিন্তু বললে ভালো করতেন। আর ভালো কথা, শলাকা বসন্তবাবুকে যেসব ওষুধ দিত তার কোনোটার স্যাম্পল কি আপনার কাছে আছে? হ্যাঁ, তা আছে। বেশ, আমার লাগবে, রেডি করে রাখুন, যাওয়ার সময় আমি নিয়ে নেব। আর একটু সেক্রেটারি তন্ময়বাবুকে পাঠিয়ে দেবেন দয়া করে। শুভজিৎ সেন চলে যাওয়ার কিছুক্ষণ পর এলেন সেক্রেটারি তন্ময়বাবু। তন্ময়বাবুর 2 চোখ লাল, দেখে মনে হয় অসম্ভব শক পেয়েছেন। বয়স 30-এর আশেপাশে, লম্বা দোহারা চেহারা, পরনে সাধারণ প্যান্ট শার্ট, গালে 2-3 দিনের না কামানো দাড়ি, চশমার আড়ালে 2 চোখ লালচে, কান্নার জন্যই সম্ভবত। আসুন তন্ময়বাবু, দেখে মনে হচ্ছে গত 2 রাত ভালো করে ঘুমাননি। ঘুমোতে পারিনি, বারবার স্যারের কথা মনে পড়েছে। স্যার আমার বাবার মতো ছিলেন। বলেই আর কান্না সামলাতে পারলেন না তিনি। তন্ময়কে সামলানোর জন্য মিনিট খানেক সময় দিল অনুমিত্র। তারপর জিজ্ঞেস করল, আপনার বাড়ি কোথায়? বাড়িতে কে কে আছেন? 3 কুলে কেউ নেই স্যার। দূর সম্পর্কে মামা পড়াশোনা করিয়েছেন, মামার স্যারের সঙ্গে চেনা ছিল, মামাই স্যারকে বলে ওর কাছে কাজের ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন। স্যারের বাড়ির ছেলের মতোই হয়ে গিয়েছিলাম, খুব স্নেহ করতেন। আচ্ছা, আপনার পড়াশোনা কত দূর? বিএসসি, বিদ্যাসাগর কলেজ, সিইউ। সাবজেক্ট কি ছিল? বায়ো জেনারেল। বেশ, তা এখন আপনি কোথায় যাবেন? ফের সেই মামার কাছে গিয়েই উঠতে হবে। নিজস্ব সংস্থান বলতে তো কিছুই নেই। আগে টুকিটাকি টিউশন পড়াতাম। খুনের রাতে কি করছিলেন আপনি? আমার দেরিতে ঘুমানোর অভ্যেস। আমি তো ঘরের দরজা বন্ধ করে রাত 2-3টে অবধি বইপত্র পড়ি,
কাগজের কাটিং কালেকশন করি, সেদিনও তাই করছিলাম বলেই মনে পড়ে। ঠিক আছে তন্ময়বাবু, আপনি এখন আসতে পারেন। আপাতত এই বাড়ি ছেড়ে কিন্তু আপনি কোথাও যাবেন না। বসন্ত নিলয় চলছে ইন্টারোগেশন পর্ব। কিছুক্ষণ আগে অনুমিত্র জিজ্ঞাসাবাদ করল তন্ময়কে। তন্ময় ঘর ছেড়ে চলে যাওয়ার পর অনুমিত্র বাপ্পাকে বলল, বাপ্পা সব রেকর্ড করলি? বাপ্পা সংক্ষেপে জানালো, হ্যাঁ হয়েছে। আর কে কে বাকি বলতো? বড় ছেলের বউ উমাদেবী, ভৃত্য রঘু আর রান্নার লোক অনিমা। ঠিক আছে, প্রথমে উমাদেবী, চল। বাপ্পাকে নিয়ে ঘর থেকে বেরিয়েই অনুমিত্র দেখল সেই ঘরের দিকেই আসছে সত্যজিৎ সেন। তাকে দিয়ে খবর পাঠিয়েই উমাদেবীর ঘরে ঢুকল বাপ্পা আর অনুমিত্র। উমাদেবী ওর স্বামীর মতো ভয়ে জড়সড় নন, চেহারায় ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। অনুমিত্র ঘরে ঢুকেই হাত জোড় করে নমস্কার করে বলল, উমাদেবী আমি খুব অল্প সময় নেব, আমায় শুধু বলুন শ্বশুরমশাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল। প্রতি নমস্কার করে ঠান্ডা গলায় উমাদেবী বললেন, ওর মতন মানুষের সাথে যেমন থাকা উচিত। মানে? অনুমিত্র একটু ধাক্কা খেল। ঠিকই ছিল। উনি মানুষ কেমন ছিলেন? আমি আর কি বলতে পারি বলুন, সেটা তো ওর ছেলেরাই ভালো বলতে পারবে। অনুমিত্র কঠিন গলায় বলল, উমাদেবী আপনি কিন্তু কোঅপারেট করছেন না। উমাদেবী কোনো উত্তর দিলেন না। অনুমিত্র ফের বলল, আচ্ছা উমাদেবী, মৃত্যুর রাত্রিরে আপনার সঙ্গে আপনার স্বামীর ঝগড়া হয়েছিল কি নিয়ে? আমার স্বামীর ব্যবসায় একটু সমস্যা চলছে, আমার গয়না নেওয়ার মতলব করছিলেন, তাই। ঠিক আছে, ধন্যবাদ, আপাতত এইটুকুই বলে কোনো রকমে জেরা শেষ করল অনুমিত্র। উমাদেবী চলে যাওয়ার পর খানিকক্ষণ চুপ করে বসে রইল অনুমিত্র। নীরবতা বাপ্পাই ভাঙল, বলল, এবার? চমক ভেঙে অনুমিত্র বলল, হ্যাঁ রান্নাঘর, রান্নার মাসির যেন কি নাম? অনিমা। চল বলে উঠে পড়ল অনুমিত্র। রান্নাঘরের দিকে রওনা হলো ওরা দুজন। অনিমা মফস্বলী তরুণী, বয়স বছর 25-এর আশেপাশে, চেহারায় বয়সোচিত আকর্ষণ যথেষ্ট, চোখে বুদ্ধির ছাপ এবং শরীরী ভাষায় উচ্ছলতা স্পষ্ট। রান্নাঘরে পৌঁছে অনুমিত্র প্রথমে চারদিক ভালো করে দেখে নিল। দেখতে দেখতেই অনুমিত্র জিজ্ঞেস করল, অনিমা দেবী আপনি এ বাড়িতে কতদিন আছেন? আগে মাস 6। আচ্ছা, বসন্ত সেন কি খেতে ভালোবাসতেন? সবকিছুই একটু তেল ঝাল মশলা বেশি খেতেন, গরম মশলার গন্ধ ভালোবাসতেন, আর ভালোবাসতেন ওই ওই ব্যাঙের ছাতা মানে মাশরুম। মাশরুম? আচ্ছা, তা বাজার কে করত? প্রশ্নটা করেই রান্নাঘরের মশলার তাক থেকে একটা শিশি তুলে বাপ্পাকে দেখায় অনুমিত্র। বাপ্পা অবাক হয়ে দেখে শিশির মধ্যে গোল গোল ছোট ছোট সুপুরির মতো কি একটা জিনিস। রঘুদা মাঝে মাঝে সেক্রেটারির হাত দিয়েও বাবু জিনিস আনাতেন। কি জিনিস? রান্নার মশলা। তারপর সেক্রেটারি বাবু ভালোই মানে ব্যাঙের ছাতা পেলে কিনে আনতেন, রান্না করে দিতাম। আপনি রান্নায় গরম মশলা দিতেন? গরম মশলা কিসে রাখেন দেখি? খানিক অবাক হয়েই তাক থেকে নামিয়ে গরম মশলার শিশিটা দেখায় অনিমা। শিশিটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে ফেরত দেয় অনুমিত্র। তারপর বলে, আপনার মনিব কেমন মানুষ ছিলেন? আগে ওই মানে ভালোই। আর দুই দাদাবাবু? ভালো। বড় দাদাবাবু একটু বকাঝকা করেন, রান্নায় বেশি তেল দিলে বা ঝাল দিলে খেতে পারেন না। ছোট দাদাবাবুকে যা দেওয়া হয় সবই তিনি খেয়ে নেন, বাছাবাছি নেই। আচ্ছা, বসন্ত সেন মারা যাওয়ার দিন কি খেয়েছিলেন রাতে, মনে আছে আপনার? শাহী মাশরুম দিয়ে পরোটা, তেলকই দিয়ে ভাত, কখনো পুরো ভাত বা পুরো রুটি খেতেন না। শাহী মাশরুম আপনি রাতে জানেন? জানতাম না বাবু, তন্ময় বাবু কাগজে লিখে এনে দিয়েছিলেন। তা পড়াশোনা কতদূর আপনার? আমতা আমতা করে অনিমা বলে, ক্লাস 7 পাস করেছিলাম বাবু। তারপর আর মানে। খুনের রাত্রে আপনি কোথায় ছিলেন? কোথায় মানে বাড়িতেই। আমার শুতে শুতে 12টা বাজে, তারপর ঘুম ভাঙে সেই সকাল 6টায়। মাঝে কিছু তো জানতে পারিনি। ঠিক আছে, পরে দরকার হলে আবার কথা বলবো। আর হ্যাঁ, এই কদিন বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। এরপর বাড়ির ভৃত্য রঘুর সঙ্গে ওরা দেখা করল বাড়ির সামনের বাঁধানো চত্বরে, যেখানে রঘু একটা গাড়ি মুছে ঝকঝকে করছিল।
রঘু, তোমার মনিবের কোনো বাতিক ছিল? না বাবু, তবে মশা খুব অপছন্দ করতেন। ঘরে 2-3 রকমের মশার ধূপ জ্বলত, হালে বাতিকটা বেড়েছিল। তুমি তো প্রায় 2 বছর আছো এই বাড়িতে, তাই না? সত্য যাচাইয়ের জন্য প্রশ্ন ঘোরালো অনুমিত্র। বাপ্পা ভুরু কুঁচকালো। না না বাবু, 5 বছরের উপর। অনুমিত্র বাপ্পার দিকে তাকিয়ে চোখ ছোট করল। ইচ্ছে করে সত্যি মিথ্যে গুলিয়ে দিয়ে কথা বের করতে চাইছে অনুমিত্র। তোমার বাবুর স্বভাব চরিত্র কেমন ছিল? রঘু, সত্যি করে বলবে কিন্তু। তিনি বেঁচে নেই, ফলে তার নামে মিথ্যে বলো না। অনুমিত্রর গলায় এমন কিছু ছিল যে একটু থমকে গেল রঘু। তারপর আস্তে আস্তে বলল, আসলে ওর শরীরের ব্যাপারটা একটু বেশি ছিল। মা মাঝে মাঝে খারাপ জায়গায় যেতেন। আবার ওই গায়ে পড়া মেয়েটাও নানা রকম ইশারা ইঙ্গিত দিত ওকেও ঘরে রাখতেন বাবু। ওই মেয়েটা কম টাকা পয়সা নিয়েছে নাকি বাবুর কাছ থেকে? না হলে বাগনানে 1 লপ্তে 1 বিঘে জমি কেনে কি করে ওর বাপ? কার? অনিমার? হ্যাঁ, বড়বাবুর এই স্বভাবের কথা জানতে পেরে বড় বৌদিমণিও নাতনিকে দাদুর কাছে বেশি ঘেঁষতে দিত না। এই নিয়ে বড় বৌদির সঙ্গে বর্তার অনেকবার কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ছেলেরা কখনো বাপের ওপর কথা বলেনি। সেক্রেটারি তন্ময় কেমন লোক? ভালোই, বাবু খুব বিশ্বাস করতেন। বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে সম্পর্ক কেমন? ঝগড়াঝাঁটি হয়? না বাবু, এ বাড়িতে বড়বাবুর কথাই সব ছিল। 2 ভাই বাবাকে খুব মানতেন, তার উপরে কেউ কোনো কথা বলতেন না। 2 ভাইয়ের নিজেদের মধ্যে ওদের ঝগড়া হতে দেখিনি, কিছু হলেও সকলের সামনে নয়। রঘু খুনের রাত্রে তুমি কোথায় ছিলে? আমার সবকিছু গুছিয়ে সদরে তালা দিয়ে শুতে শুতে প্রায় 1টা-1.5টা বেজে যায়। এ বাড়িতে একটু রাত করে শোয়া হয় বাবু। ছোট দাদাবাবু সকালে উঠে অফিসে বেরিয়ে যান। বড় বৌদিদিমণিও সকালে ওঠেন মেয়েকে স্কুলে পাঠানোর জন্য। বড়বাবু আর বড় দাদাবাবু 10টার আগে ওঠেন না। আর সেক্রেটারি তন্ময় বাবু? তিনি তো রাত জেগে পড়াশোনা করেন, 9টার আগে তো ওঠেনই না। সেই রাত্রে কোনো অস্বাভাবিক কিছু দেখেছো বা শুনেছো? আমি শোয়ার একটু আগেই অনিমা ফিরে আসে। ও রাতে বেরোয় মাঝে মাঝে। পাড়ার লটারিওয়ালা হাবুক দাসের সঙ্গে ওর একটু আছে। বাবুর ঘরে নড়াচড়ার আওয়াজ পাচ্ছিলাম। আমার ঘর থেকে বড়বাবুর ঘরের জানলা দেখা যায়। ঘুমানোর আগে কয়েকবার টর্চের আলো জ্বলতেও দেখেছি। বোধহয় বড়বাবু কিছু খুঁজছিলেন। ঠিক দেখেছো? অন্য কোনো ঘর থেকে নয়? অনুমিত্রর ভুরুতে ফের গভীর ভাঁজ পড়ে। না বাবু, বড়বাবুর ঘরেই দেখেছি। ঠিক আছে রঘু, তোমাকে পরে ফের আমার দরকার হবে, কেমন? প্রশ্নোত্তর পর্ব শেষ হতে হতে বাজল দুপুর 2টো। সত্যজিৎ সেন ওদের সঙ্গে দেখা করে একটা ছোট্ট কাগজ আর একটা ছোট্ট স্বচ্ছ কাঁচের শিশি দিলেন। তিনি বললেন শলাকার ঠিকানা আর ওষুধ দাদা ওনাকে দিয়ে পাঠিয়েছেন। কাগজটা আর শিশিটা পকেটে পুরে সত্যজিৎ সেনের কাছে বিদায় নিয়ে বেরিয়ে এলো অনুমিত্র আর বাপ্পা। জানালো পরে যোগাযোগ করবে। ফিরতে ফিরতে অনুমিত্র বাপ্পাকে বলল, হ্যাঁ রে বাপ্পা, বসন্ত সেনের ঘরে কিছু চুরি গিয়েছে? না, উনি ঘরে ক্যাশ রাখতেন না, সমস্ত চাবি ও যথাস্থানে ইনট্যাক্ট। ঠিক আছে, আচ্ছা আজ সন্ধেবেলা আমি শলাকার কাছে যাব। যদি কিছু পাওয়া যায় তোকে ওখান থেকে বেরিয়ে জানাবো কি হলো। ততক্ষণ তুই ভালো করে রেকর্ডের ইন্টারোগেশনটা শুনে নিস। কোথাও খটকা লাগলে আমায় জানাস। রাস্তায় বেরিয়ে পকেট থেকে ছোট্ট শিশিটা বের করে দেখছিল অনুমিত্র। তামাটে রঙের সান্দ্র তরল, খুব সম্ভবত মধু। কিন্তু আর কিছু মেশানো আছে কি? খালি চোখে বোঝা সম্ভব নয়। শিশিটা ফের পকেটে ঢুকিয়ে রাখল অনুমিত্র। বাপ্পা জিজ্ঞেস করল, আচ্ছা আমার একটা কথা বলো, রান্নাঘরে যে শিশিটা তুলে দেখালে ওতে কি ছিল? সুপুরি? না, ওটা একটা মশলা, ওর নাম জায়ফল। বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে অনুমিত্র। সিবির অফিসে নেমে যাবে বাপ্পা, আর অনুমিত্র যাবে সোজা বাড়ি। খুব খিদে পেয়েছে তাঁর। সময় সন্ধে 6টা, ক্রুকেড লেন, ধর্মতলার কাছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সমান্তরালে এসপ্ল্যানেডের দিকে চলে যাওয়া রাস্তাটার নাম বেন্টিং স্ট্রিট। বেন্টিং স্ট্রিট থেকে ডান দিকে আবার অনেকগুলো সরু রাস্তা বেরিয়েছে। সেই রাস্তাগুলোর মধ্যে একটার নাম ওয়াটারলু স্ট্রিট, নতুন নাম সিরাজউদ্দৌলা সরণি। ওয়াটারলু স্ট্রিটের বাঁ ফুট ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই বাঁ দিকে একটি গলি পড়ে। সেই গলির নামই ক্রুকেড লেন। গলির মুখে দাঁড়ালে ভিতরে দেখা যায় অজিত সেন ভবন। তার কয়েকটা বাড়ি পরে আরেকটা কানাগলি। সেই কানাগলিরই একেবারে শেষ প্রান্তে
একটা পুরনো বাড়ির দোতলায় যাওয়াই আপাতত অনমিত্রর লক্ষ্য। সেখানেই অকাল্টিস্ট শলাকার চেম্বার। দুপুরবেলা বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘণ্টাখানেক শবাসন করেছে অনমিত্র। ঘুম আসার কোনো চান্স নেই, কারণ নানা চিন্তাভাবনার চোটে মাথাটা উত্তপ্ত। তারপর উঠে বসে সকালে ইন্টারোগেশন থেকে অনেকগুলো কিওয়ার্ড বেছে একটা নোটপ্যাডে লিখেছে। তারপর ইন্টারনেট খুলে পড়াশোনা শুরু করেছে। ঘণ্টাখানেক পড়াশোনার পরই বেরিয়ে পড়েছে শলাকার উদ্দেশ্যে। নির্দিষ্ট বাড়ির দোতলায় উঠেই সে দেখল কাঠের নেম প্লেটে লেখা আছে শলাকা। তার নিচের লাইনে লেখা কনসালটেন্ট অকাল্টিস্ট অ্যান্ড স্পিরিচুয়াল হিলার। ডোরবেলে চাপ দিল অনমিত্র। ভিতর থেকে শোনা গেল তীব্র শীষের আওয়াজ। দরজা খুলল একটি ছেলে। তার পোশাক আশাক কেমন ঘোলাটে, দেখে মনে হলো এই বাড়িতেই হয়তো কাজ করে। এমনকি ভিতরের ডাইনিং স্পেসের আলোটাও ঘোলাটে রঙের। সেই ছেলেটি একটা ঘর অবধি নিয়ে গেল অনমিত্রকে। ছোট্ট ঘর, প্রায় অন্ধকার, ভালো করে কিছু দেখা যায় না। চোখ সয়ে গেলে দেখা যায় একটা বড় সেক্রেটারিয়েট টেবিলের ওপারে একটি কম বয়সী মেয়ে বসে আছে। বয়স বছর 20-22। ছিপছিপে চেহারা, কাটা কাটা মুখ চোখ, একটু বেশি শার্প, লালিত্যহীন, কড়া ধরনের সুন্দরী, তবে একটু গ্রাম্য ভাব আছে। মুখের রং অ্যানিমিক ধরনের ফ্যাকাশে ফর্সা। স্পষ্ট কাজল পরা চোখের দৃষ্টি কাঁচের চোখের মতো নিষ্প্রাণ, চাঞ্চল্যহীন। পেশার সঙ্গে বেশ মানানসই চেহারা। তীক্ষ্ণ কণ্ঠস্বরে মেয়েটি বলে উঠল, আসুন সিংহমশাই, মিস্টার অনমিত্র সিংহ। পুলিশকে যা বলার বলেছি, আপনাকেও বলবো। সামনের চেয়ারে বসল অনমিত্র। ঘর পুরো অন্ধকার। কয়েকটা ফুটলাইট অন্ধকারকে কমানোর বদলে ঝাপসা করে দিয়েছে। বোঝা গেল মেয়েটি তৈরি হয়েই আছে। অনমিত্র যে আসবে সে জানত, কিন্তু কে বলল তাকে? শুভজিৎ সেন? মন থেকে এসব ভাবনা সরিয়ে শলাকার চোখে চোখ রাখল অনমিত্র। শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। আপনার আসল নাম কি? বলতে নেই। পূর্বাশ্রমের কিছুই বলতে নেই। তবে তার সঙ্গে কেসের কোনো সম্পর্ক নেই। নামে কি আসে যায়? অমলা, কমলা, বিমলা, যা হোক কিছু একটা ধরে নিন না। আচ্ছা, একটা কথা বলুন তো, বসন্ত সেনের কি হয়েছিল? ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল ওর ওপর। সেটা আমি বুঝতে পারি প্রথম শুভজিৎ বাবুর সঙ্গে মিট করার সঙ্গে সঙ্গে। বুঝি যে তার পরিবারের সবচেয়ে বড়জনের উপর একটা কালো ছায়া আছে। দেখলেন তো কিভাবে প্রথমে মস্তিষ্কের দোষ, তারপর আত্মহত্যা করতে বাধ্য হলেন সুস্থ সবল মানুষটা। আত্মহত্যা? দেখুন, আত্মহত্যা না খুন সেটা তো প্রমাণ সাপেক্ষ শলাকা। খুনটা প্রমাণ সাপেক্ষ সিংহমশাই। আত্মহত্যাটা স্পষ্ট সত্য। কোনো দুষ্ট সাধক যদি কৃষ্ণাষ্টমীর মধ্যরাতে কৃত্তিকা আবাহন করে, তাকে কারো চুল এবং ব্যবহৃত পোশাক উৎসর্গ করে, তাহলে কৃত্তিকা সে ব্যক্তির চূড়ান্ত মস্তিষ্ক বিকৃতি ঘটায়। সেই যন্ত্রণা থেকে বাঁচতে তার আত্মহত্যা ছাড়া উপায়ন্তর থাকে না, যেমন হয়েছে বসন্ত সেনের ক্ষেত্রে। অবাক হয়ে সবটা শুনল অনমিত্র। তারপর জিজ্ঞেস করল, আচ্ছা শলাকা, কৃত্তিকাকে কোনো কন্ট্রাক্ট কিলার? অনমিত্রর অজ্ঞতায় যেন সামান্য গম্ভীর হয়ে শলাকা বলল, তন্ত্রশাস্ত্রে উল্লিখিত এক প্রাচীন রাক্ষসীর নাম কৃত্তিকা। সব জেনে শুনেও বাঁচাতে পারলেন না ওকে? অনমিত্রর গলায় শ্লেষ এবং অবিশ্বাস দুই ফুটে উঠল। নিয়তির বিরুদ্ধে কি যুদ্ধ চলে সিংহমশাই? আমার যথাসাধ্য আমি করেছিলাম। কি ওষুধ খাওয়াতেন বসন্ত সেনকে? আয়ুর্বেদিক গাছগাছড়া, শেকড় বাকড় খাওয়ানোর নাম করে আপনি পাগল করে দেননি তো বসন্ত সেনকে? শেকড় বাকড় গাছগাছড়া আমি তো কাউকে দিইনি সিংহমশাই। সামান্য বিরক্তি ফুটে ওঠে শলাকার গলায়। অনমিত্র বলে, তাহলে কি দিয়েছেন? ওং মধুবাতা ঋতয়তে মধুখরন্তি সিন্ধবা মধির্না সন্তোষধি। আমি মধু দিই, মন্ত্রপুত মধু। বসন্তবাবুকেও তাই দিয়েছি। ঠিক আছে, আপাতত এইটুকুই। বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে পড়ে অনমিত্র। ঘর থেকে বেরোতে বেরোতে বলে, কিন্তু প্রয়োজনে আবার আসব।
প্রয়োজনে আমাকে আপনার পূর্বাশ্রমের কথাও জানতে হবে। নমস্কার। টেবিলের ওপারে পাথরের মূর্তির মতো বসে থাকে শলাকা। যন্ত্রের মতো হাত তুলে নমস্কার করে। অনুমিত্র যখন ক্রুকেট লেন থেকে বেরিয়ে ওয়াটারলু স্ট্রিটে এসে পড়ল, তখন সন্ধে নেমে গিয়েছে। ঘড়িতে বাজে 7:10। পকেট থেকে মোবাইল বের করে বাপ্পার নাম্বারটা ডায়াল করল অনুমিত্র। বাপ্পা ফোন ধরতেই অনুমিত্র বলল, শোন বাপ্পা, শলাকার সঙ্গে কথা হলো। শলাকা জানে কিভাবে বসন্ত সেনকে মারা হয়েছে। তাই? কিভাবে? তোমাকে বলল? সে এক কালো জাদুর ব্যাপার, বুঝলি। কৃত্তিকা না কে এক সুপারি কিলার রাক্ষসী। ও তোকে দেখা হলে ডিটেলে বলবো। তবে একটা ব্যাপার বাপ্পা, এই শলাকা কিন্তু জিনিস। আগে সিবিকে বল ক্রুকেট লেনে শলাকার চেম্বারের কাছে আর কাঠি বসাতে। শলাকার সঙ্গে কে কখন কবে দেখা করছে তার ডিটেলস কিন্তু চাই। ঠিক আছে, হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলতো, বসন্ত সেন গড়িয়ার ঠিক কোন এরিয়ায় কাজ করতেন? জায়গাটার নাম পেয়ারা বাগান। কাল একবার যেতে হবে, বুঝলি, যদি কিছু পাওয়া যায়। আর বসন্ত নিলয়ের কাছে সিবির লোকজন আছে তো? হ্যাঁ, আছে। ঠিক আছে, কাল আমি পেয়ারা বাগান যাব, ফিরে তোকে যোগাযোগ করব। কিন্তু তার মধ্যে তোকে একটা খুব জরুরি কাজ করতে হবে। মন দিয়ে শোন। তন্ময় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোন সালে পাশ করে সেটা জানবি। জেনে ইউনিভার্সিটি গিয়ে তথ্যগুলো ক্রস চেক করবি। আর আমি পেয়ারা বাগান থেকে ফিরে এসেই তোর সঙ্গে যোগাযোগ করব, কেমন? কিন্তু একটা কথা অনুমিত্রদা, বসন্ত সেন রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন বছর 5 আগে। এখন কি আর পেয়ারা বাগানে কিছু পাবে? সংশয় প্রকাশ করে বাপ্পা। দেখ বাপ্পা, সমস্ত কালো জাদুরই একটা অন্ধকার অতীত থাকে, সেটাই খুঁজব। কিছু নাও পেতে পারি, কিন্তু ওই যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রাক্তন কাউন্সিলরকে নিয়ে স্মরণসভার ছাপ পেয়ারা বাগানের সর্বত্র। 2-4টে বেদি টেদি করে প্রয়াত বসন্তমোহন সেনের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে স্থানীয় পার্টি অফিসে, রাস্তার মোড়ে, স্কুলের সামনে এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। মোটামুটি সকাল 9-9:30 মধ্যেই পেয়ারা বাগানে এসে নেমেছে অনুমিত্র। সিবি স্যার যে গাড়িটার ব্যবস্থা করে দিয়েছিলেন সেটাও রেখেছে বেশ খানিকটা দূরে। জিজ্ঞাসাবাদ শুরু করেছে পার্টি অফিসের অল্প দূরে একটা চায়ের দোকান থেকে। পাশে বসা লোকটাকে লক্ষ্য করে অনুমিত্র প্রথমেই স্বগতোক্তি করেছিল, আজকালকার দিনে বসন্তমোহন সেনের মতো নেতা সত্যি বিরল। পাশের লোকটা চোখ সরু করে তার দিকে তাকিয়ে বলল, মশাই কি বাইরের লোক? হ্যাঁ, খবরের কাগজ থেকে বসন্ত সেনের শোকসভার কভার করতে এসেছি। ওই বসন্ত সেন সম্বন্ধে তথ্য যদি পাই। সেই মশাই পেয়ে যাবেন, যান না পার্টি অফিসে যান, ওরা ছাপা কাগজে দিয়ে দেবে। আসলে আমি একটু এক্সক্লুসিভ চাইছিলাম আর কি। না না মশাই, আসলে বেফাস কিছু বললে ওই পার্টির সম্বন্ধীগুলো হাতে মাথা কাটবে। বলেই তাড়াহুড়ো করে উঠে পড়ল লোকটি। আরে শুনুন না মশাই। বারবার ডেকেও তাকে থামাতে পারল না অনুমিত্র। লোকটি কি গিয়ে তার চেনা জানাদের কিছু বলে বা সাবধান করে থাকবে? কারণ যাকেই জিজ্ঞেস করতে যায় সেই পার্টি অফিসে যেতে বলে সটকে পড়তে লাগলো। ঘণ্টাখানেক চক্কর কেটেও কারো মুখ থেকে একটা কথাও আদায় করতে পারল না অনুমিত্র। হতাশ হয়ে সে ফের এসে বসল সেই চায়ের দোকানটায়। পেয়ারা বাগানে পার্টির আতঙ্ক বেশ ভালোই সক্রিয়। কেউই প্রয়াত বসন্ত সেনকে নিয়ে মুখ খুলতে রাজি হল না। তাহলে কি খালি হাতেই ফিরতে হবে? চায়ের দোকানের বেঞ্চে বসে জলের জগটা নিয়ে বেশ খানিকটা জল খেল অনুমিত্র। তারপর ভাবতে বসল যে কি করা যায়। হঠাৎ খেয়াল হলো চায়ের দোকানের মাঝবয়সী দোকানদারটি তাকে খুব সন্দেহজনক দৃষ্টিতে দেখছে। সে ক্লান্ত গলায় দোকানদারকে জিজ্ঞেস করল, কি দাদা, কিছু বলবেন? বসন্ত সেনের সঙ্গে রাজনীতি করত গ্রামের গোপাল তালুকদার। মতের মিল না হওয়ায় ছেড়ে দেয়। এখন নিজের বাড়িতে গ্রামের এক কোণে পড়ে থাকে। লোকজন এক ঘরে করে রেখেছে। উনি আপনাকে তথ্য দিতে পারবেন বসন্ত সেন সম্পর্কে। অনুমিত্র একটু হলেও যেন আশার আলো দেখতে পেল। দোকানদার আরো বলল, বাবু, যে রাস্তা এসেছেন সে রাস্তা দিয়ে বেরিয়ে যান। ঘণ্টাখানেক অপেক্ষা করে পূব প্রান্তে ভট্টাচার্য পাড়ার শিব মন্দিরের পাশ দিয়ে ঢুকবেন। শিব মন্দিরের পর 2টো বাড়ি ছেড়েই গোপাল তালুকদারের বাড়ি। বাড়ির সামনে বড় বট গাছ আছে। আর দয়া করে আমার কথা কাউকে বলবেন না, গরিব মানুষ আমি। চায়ের দোকানের দোকানদারের কথা মতোই খুব সন্তর্পণে অনুমিত্র এসে পৌঁছল গোপাল তালুকদারের বাড়ি।
সৌভাগ্যক্রমে বৃদ্ধ গোপাল তালুকদার বাড়ির সামনে বাঁধানো বটগাছটার নিচে রোদ পোহাচ্ছিলেন। অনুমিত্র কথা বলে নিজের পরিচয় দেয়। তারপরই অনুমিত্রকে নিজের বাড়ির দাওয়ায় বসিয়ে কাউন্সিলরের আমলের নানা ঘটনা মনে করে অনুমিত্রকে বলতে শুরু করলেন সেই বৃদ্ধ। সে আজ থেকে প্রায় 20 বছর আগেকার ঘটনা। জানেন বাবু, পরাশর মাস্টারের মতো ভালো লোক দুটো ছিল না। আসলে পলিটিক্স করতে রাজি হলো না বলেই ফেঁসে গেল। বসন্ত খেপে উঠল ওকে দলে আনানোর জন্য, ওকে দিয়ে প্রচার বাড়ানোর জন্য। তাতে যখন কাজ হলো না, তখন স্কুলের ভিতর গুন্ডা ফিট করলো। হঠাৎ কাশি ওঠাতে বৃদ্ধ একটু থামলেন, তারপর বললেন, ছোট ছেলেদের গায়ে কখনো হাত তুলতো না পরাশর মাস্টার। ওর নিজের ছেলেও তো ওর ক্লাসেই পড়তো। বসন্তর গুন্ডা স্কুলের করিডোরে পরাশরের ক্লাসের একটা বাচ্চা ছেলেকে মারলো, আর দোষ গিয়ে পড়লো মাস্টারের উপর। বসন্ত ডেকে পাঠিয়েছিল ওকে, বলেছিল পার্টিতে যোগ দিলে রাতারাতি সব ঘটনা চাপা দিয়ে দেবে। রাজনীতি করতে রাজি হয়নি মাস্টার। বসন্তর পায়ে পর্যন্ত ধরেছিল মাস্টার, কিন্তু বসন্ত লাথি মেরে তাড়িয়ে দেয় মাস্টারকে। মাস্টারের চাকরি যায় বাবু, পেনশন বন্ধ হয়ে যায়, সকলে এক ঘরে করে দেয় মাস্টারকে। চরম অপমানে শেষে আত্মহত্যা করেছিল মাস্টার। আমি তখন গাঁয়ে ছিলাম না, পাশের গাঁ থেকে এসে সব শুনে অবশেষে বসন্তর সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিই। বলে হাঁপাতে থাকেন বৃদ্ধ মানুষটি। তারপর নিজেকে সামলে নিয়ে আবার বলেন, আমার সঙ্গে বসন্তের ঝগড়া হয়, আমি পার্টি ছেড়ে দিই। আমার পিছনে কম লাগেনি বসন্ত। আসলে ওপর মহলে সুনজরে ছিলাম তো, তাই আমি বেঁচে যাই। আচ্ছা গোপালবাবু, পরাশর মাস্টারের ছেলের নাম মনে আছে? তরুণ। হ্যাঁ, আমার খুব ন্যাওটা ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল জানেন। তবে পরাশর মাস্টারের ঘটনার পর বসন্ত আর তেমন কোনো বড় ঝামেলা পাকায়নি। তবে তার বছর 5 পর সুরমা বলে একটা মেয়েকে শারীরিক নির্যাতন করে খুন করা হয় আমাদের গ্রামে। সারা রাত নিখোঁজ মেয়েটার শিয়াল কুকুরে খাওয়া লাশ পরদিন সকালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল মোড়ের বট গাছটার ডালে। অনেকে বলে গাছটা নাকি বসন্তরই ছিল, আমারও তাই বিশ্বাস। তবে জানেন বাবু, দুটো ঘটনার মধ্যে একটা যোগ আছে, সেটা এখনো অনেকে জানে না। আসলে আমার সঙ্গে ওই পরাশর মাস্টারদের একটু ঘনিষ্ঠতা ছিল কিনা তাই আমি জানি। বাবু, আমি একটু আসছি, একটু জল খাবো, আপনি বসুন। কথা শেষ করে ঘরের ভিতরে উঠে গেলেন গোপালবাবু। মাথা নিচু করে ভুরো কুঁচকে বসে থাকা অনুমিত্রর তখন একটাই চিন্তা, পরাশর মাস্টার আর সুরমা মণ্ডলের পরিবারে আর কে কে ছিলেন, সেই সব লোকজন এখন কোথায়? 15-20 বছরে কোনো সূত্র হারিয়ে যায়নি তো? তার মন বলছে রুবিক্স কিউব সমাধানের আর বেশি দেরি নেই, কিন্তু শেষ টার্নগুলোই ভীষণ ক্রিটিক্যাল। বৃদ্ধের জন্য মনে মনে প্রশ্নগুলি সাজাতে শুরু করল অনুমিত্র। একটা জলের জগ নিয়ে এসে ফের দাওয়ায় বসলেন গোপালবাবু। জিজ্ঞাসাবাদ শেষ করে অনুমিত্র পৌঁছল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসে। সেখানে বাপ্পা জানালো ক্যালকাটা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন অফিস থেকে সে জানতে পেরেছে যে তন্ময় দেব নামে কোনো ছাত্র বিদ্যাসাগর কলেজ থেকে বায়ো জেনারেল বিভাগে পড়াশোনা করেনি। সমস্ত ব্যাপারটা জানার পর অনুমিত্র সিবিকে বলল, কাল সকাল 11টা নাগাদ বসন্তবাবুর বাড়িতে সবাইকে জড়ো করা যায়? সবার সামনে আমার কিছু ক্ল্যারিফাই করে নেওয়া দরকার। যা যা পেয়েছি সেসব আপনাকে বলে দিলেই হতো, কিন্তু কয়েকটা ব্যাপার আমি নিজেই শিওর নই, সেই কারণেই আর কি। বেশ, তো আমি ওসি দিবাকরকে বলে দিচ্ছি, ওর সবাইকে বলে রাখবে, বাড়ির সবাই তো। জানতে চাইলেন সিবি। পুলিশকে আমি বলে দিয়েছি ক্রুকেট লেন থেকেও শলাকাকে যেন নিয়ে যাওয়া হয়, আর একজনকে নিয়ে যেতে হবে, তার কথাও অবশ্য পুলিশকে বলা আছে। ও হ্যাঁ, আর বলা হয়নি, কাল আমি চাঁদনি থেকে মেট্রোয় রাত্রিরের দিকে ফের গড়িয়া প্লেস গিয়েছিলাম। কেন? লটারিওয়ালা হাবু দাসকে ট্যাপ করার ছিল, একটু করলাম, বেশ কিছু জানাও গেল, শান্তভাবে বলল অনুমিত্র। সিবি ফের বললেন, হাবু দাসটা আবার কে?
ওহো হ্যাঁ, আপনি তো জানেন না। আরে ওই রাঁধুনি অনিমা তার আশিক, তাই না বাপ্পা? হ্যাঁ, কারেক্ট। বাপ্পা অনুমিত্রর কথায় সায় দিল। চেয়ারে বসে কথাগুলো এতক্ষণ বলছিল অনুমিত্র। সারাদিনের পরিশ্রমে তাকে খুব উস্কো খুস্কো দেখাচ্ছে, মুখ চোখও শুকিয়ে গেছে। সিবি গলায় সামান্য শ্লেষ এনে অনুমিত্রকে বললেন, তা কাল না হয় সবাই ঘটনাটা জানবে, আজকে আমরা কিছু জানতে পারবো না? বলছি, একটু জল খাবো। বাপ্পা একটা খাবার জলের বোতল এগিয়ে দেয়। জল খেয়ে অনুমিত্র বলতে শুরু করলো, আর একটু তাড়াতাড়ি হয়ে যেত, আসলে ইউনিভার্সিটি ঘুরে আসতে গিয়েই দেরিটা হলো। ইউনিভার্সিটি? অবাক হয়ে তাকালো বাপ্পা। মৃদু হেসে অনুমিত্র বলতে শুরু করল। সকাল 11টা। বসন্ত নিলয়ের বৈঠকখানায় জড়ো হয়েছেন সকলে। ঘরের একটি বড় সোফায় মাঝখানে বসেছেন শুভজিৎ, তার এক পাশে উমা দেবী এবং অন্য পাশে সত্যজিৎ। শুভজিতের মেয়েকে পাঠিয়ে দেওয়া হয়েছে মামার বাড়ি। একটি চেয়ারে বসেছেন সেক্রেটারি তন্ময়, আরেকটি চেয়ারে বসেছে শলাকা, তার চোখে মুখে বিরক্তি। ঘরের দরজার পাশে দুটো ছোট ছোট টুলে বসেছে রান্নার লোক অনিমা এবং ভৃত্য রঘু। দরজা আড়াল করে একটা চেয়ার নিয়ে বসে আছেন ওসি দিবাকর চট্টরাজ। বসার ঘরের অন্য দরজায় আছেন আরেকজন পুলিশ কনস্টেবল, আর একটা মাঝারি সোফায় বসেছেন সিবি আর বাপ্পা। অনুমিত্র বলছে, আসলে প্রথম দিন বাপ্পার সঙ্গে কথা বলেই আমার একটা ব্যাপারে সবচেয়ে বেশি খটকা লাগে। সেটা হলো বসন্ত সেনের হাতে আনবার্নড কার্বন রেসিডিউ বা গান পাউডারের কোনো মার্ক নেই। তিনি নিজে ফায়ার করলে অবশ্য সেটা থাকতো, আর গুলির অ্যাঙ্গেল বলছে রিভলভারের মুখ ছিল সামান্য নিচের দিকে, অথচ নিজের হাতে নিজের রগে বন্দুক ঠেকালে যে কেউ বুঝতে পারবেন বন্দুকের মুখ থাকে সামান্য উপরের দিকে। অ্যাঙ্গেল অফ শুটেও গণ্ডগোল। তাহলে এটা স্পষ্ট হয় যে ঘটনাটা সুইসাইড কোনোভাবেই নয়, হোমিসাইড মানে খুন। বলে উপস্থিত সকলের মুখের ওপর দিয়ে একবার চোখ বুলিয়ে নেয় অনুমিত্র। কিছুক্ষণ চুপ করে অনুমিত্র আবার বলতে শুরু করল। জানা গেল স্বাভাবিকভাবে সুস্থ সমর্থ থাকলেও তিনি নানান রকম কিছু দেখতে পাওয়ার কথা বলতেন, যা সাধারণভাবে আমরা পাত্তা দিই না। রান্নাঘরে অনিমাকে জেরা করতে গিয়েই আমার একটা জিনিসে চোখ আটকালো। সেটা হলো একটা বেশ বড় শিশিতে রয়েছে অনেকটা জায়ফল। আমি তখন গরম মশলা শিশি দেখতে চাই, কিন্তু সেটা ছোট, মানে স্বাভাবিক মাপের। তাহলে আলাদা করে অত বড় জায়ফলের শিশি কেন? মনে পড়ে গেল জায়ফল বেশি খেলে মানুষ হ্যালুসিনেট করে। তাহলে কি কেউ ইচ্ছে করে এটা করেছে? তারপর মনে পড়ল একদিন তরকারি তেতো হয়েছিল বলে বসন্ত সেন সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আপনিই বলেছিলেন আমায়, মনে আছে সত্যজিৎবাবু? মাথা নেড়ে হ্যাঁ বললেন সত্যজিৎবাবু। সকলে নির্বাক, শুধু রাঁধুনি অনিমা হাউমাউ করে কি একটা বলতে যাচ্ছিল। তাকে কড়া পুলিশি ধমকে থামিয়ে দিলেন ওসি দিবাকর চট্টরাজ। ব্যাপারটায় তেমন পাত্তা দিল না অনুমিত্র। সে বলতে শুরু করলো আবার। ইনডিউসড হ্যালুসিনেশনের সন্দেহটা সেই প্রথম মাথায় আসে আমার। সেই রাস্তা ধরে এগিয়েই আরও দুটো ক্লু পাই আমি। একটা হলো বসন্তবাবু মাশরুম খেতে ভালোবাসতেন। এখন মাশরুমের মধ্যে সাইলোসাইবিন, হ্যাঁ বানানটা অদ্ভুত, PSILOCYBIN, যাকে অনেকে ম্যাজিক মাশরুমও বলেন। এর প্রপার্টি অনেকটা LSDর মতো। এটাও খেতে তেঁতো। সেই তেঁতো স্বাদটা চাপা দেওয়ার জন্য রান্না করা খাবার বা চা কফির সঙ্গেও এটা খাওয়া যায়, গুণ একেবারে নষ্ট হয় না। এটাও মারাত্মক হ্যালুসিনেটিং ড্রাগ। শুধু খাওয়া নয়, এর ধোঁয়া ইনহেল করলেও অনেকটা কাজ হয়। বসন্তবাবুর তো ঘরে মশার ধূপ জ্বালানোর অভ্যেস ছিলই। সেই ধূপের বদলে মাশরুমের ধোঁয়াও দেওয়া যেতে পারে। যেহেতু এই মাশরুম ঠিক এডেবল বা খাওয়ার মাশরুম নয়, সেই কারণেই কিছুদিন ধরে বসন্তবাবুর স্টমাক আপসেট বা ডাইজেস্টিভ ডিসঅর্ডারের সমস্যাও চলছিল। আমি খোঁজ নিয়ে জেনেছি। এরই মাঝখানে সত্যজিৎবাবু হঠাৎ জিজ্ঞেস করলেন যে বাবাকে হ্যালুসিনেট করার উদ্দেশ্যটা কি। সরাসরি সত্যজিতের চোখে চোখ রেখে অনুমিত্র বলল, যাতে প্রমাণ করা সহজ হয় যে মস্তিষ্ক বিকৃতি থেকেই বসন্তবাবু আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও ইনডিউসড হ্যালুসিনেশনের বিষয়ে পরের ক্লুটার কথা আমি একটু পরে বলবো। তার আগে ফিরে যেতে হবে একটু অতীতে। আজ থেকে বছর 20 আগে
পেয়ারা বাগানে একজন মাস্টার মশাইকে আত্মহত্যা করতে হয়। তিনি বসন্তবাবুর পার্টিতে যোগ দিতে রাজি না হওয়ায় তার ওপর ছাত্র পেটানোর বদনাম দেওয়া হয়। তার চাকরি চলে যায়, পেনশনের কোনো প্রশ্নই থাকে না। লজ্জায় অপমানে সেই মানুষটি আত্মহত্যা করেন। সেই মাস্টার মশাইয়ের ঘটনাটার 5 বছর পর ফের পেয়ারা বাগানের এক গ্রাম্য বউকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়। বউটির নাম সুরমা মণ্ডল। লোকে বলে এই ঘটনাতেও বসন্তবাবুর হাত ছিল। এখন বছর 5 আগে পরে ঘটে যাওয়া দুটো ঘটনার মধ্যে একটি মিল আছে। দুটো ক্ষেত্রেই ভিকটিমের পরিবার গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায়। প্রথম ভিকটিম মানে পরাশর মাস্টারের পরিবার বলতে ছিল তার স্ত্রী আর বছর 10 বয়সের ছোট ছেলে। আর দ্বিতীয় ভিকটিম মানে সুরমার পরিবার বলতে ছিল তার স্বামী আর একটি মেয়ে। দেখা গেল শুভজিৎ আর সত্যজিতের মাথা এতটাই নিচু যে তাদের থুতনি প্রায় বুকে ঠেকে গিয়েছে। ঘরের সকলেই তখন নির্বাক, কেউ বুঝতে পারছেন না ঘটনা কোন দিকে যাবে। অনুমিত্র আবার বলতে শুরু করল, দুটো ঘটনার মধ্যে একটা অদ্ভুত যোগাযোগও আছে। সেটা হলো পরাশর মাস্টার মশাইয়ের দূর সম্পর্কের শ্যালক হলেন সেই শারীরিক নির্যাতিতা সুরমার স্বামী পরিমল মণ্ডল। সেদিন পরিমল আর তার মেয়ে দেখেছিল গ্রামের বটগাছে ঝুলিয়ে দেওয়া শেয়াল কুকুরে ছিঁড়ে খাওয়া সুরমার ক্ষতবিক্ষত মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে সুরমার ছোট মেয়েটা সেদিন বিস্ময়, আতঙ্কে, কষ্টে ভালো করে কাঁদতেও পারেনি, পাথরের মতো মুখ হয়ে গিয়েছিল। হয়তো সেই দৃশ্য আজও তার জীবনে দুঃস্বপ্ন হয়ে বারবার ফিরে আসে। অনুমিত্রর কথা শেষ হওয়ার আগেই সকলের কানে যায় একটা চাপা কান্নার আওয়াজ। ঘর শুদ্ধ লোক তাকিয়ে দেখে চেয়ারে বসেই 2 হাতে মুখ ঢাকা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে শলাকা। তার দিকে আঙুল দেখিয়ে ক্লান্ত গলায় অনুমিত্র বলে, শ্যামলী মণ্ডল, পরিমল আর সুরমা মণ্ডলের মেয়ে। সেই সময় ওর বয়স ছিল 6 বছর। ঘরে তখন শলাকা মানে শ্যামলীর কান্নার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নেই। শ্যামলী, তোমার মন্ত্রপুত মধু তো আসলে ধূত্র ফুলের মধু, তাই না? সরাসরি তাকেই জিজ্ঞেস করে অনুমিত্র। কান্না সামলে কোনো রকমে উপরে নিচে মাথা নাড়ায় শ্যামলী। আর একটা পাওয়ারফুল হ্যালুসিনেটিং এজেন্ট। আর এটাই হলো ইনডিউসড হ্যালুসিনেশন বিষয় পাওয়া আমার শেষ ক্লু। যেসব হ্যালুসিনেশনের কথা বসন্তবাবু বলছিলেন সেগুলো ছাড়াও তিনি সম্ভবত দেখতে পেতেন পরাশর মাস্টার এবং সুরমাকেও। এইসব হ্যালুসিনোজেনিক সাবস্ট্যান্স অতীত খুঁড়ে দৃশ্যাবলী তুলে আনতে বেশ কার্যকরী, তবে সেসব ভেরিফাই করা এখন আর সম্ভব নয়। আচ্ছা, এবার আসবো মামার গল্পে। দুঃসম্পর্কের মামা, যিনি বসন্তবাবুর কাছে তন্ময়বাবুকে কাজে ঢুকিয়েছিলেন, তাই না তন্ময়বাবু? কিভাবে একটু ডিটেলে বলবেন আমাদের? তন্ময় কেমন বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে অনুমিত্রর দিকে। তারপর জানায় যে মামা বসন্তবাবুর পার্টিতে টুকটাক কাজ করতেন, সেই সূত্রেই তন্ময়কে বসন্তবাবুর কাছে কাজ করতে পাঠান। অনুমিত্র বলে, আচ্ছা বেশ, শুনবো, কিন্তু তার আগে আমাদের আরও একজন অতিথি আছেন বলে ওসিকে ইশারা করে। ওসির নির্দেশ পেয়ে কনস্টেবল একটা গ্রাম্য চেহারার ধুতি পাঞ্জাবি পরা ভাঙাচোরা চেহারার লোককে ঘরের মধ্যে নিয়ে আসে। লোকটার চেহারায় প্রবল ক্লান্তি আর অসহায়তার ছাপ। লোকটা ঘরে ঢুকেই কান্না থামিয়ে অবাক হয়ে চেয়ে রইল শ্যামলীর দিকে। লোকটাকে দেখেই উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ে শুভজিৎ। তার মনে পড়ে যায় কোল্ড স্টোরেজের লিজ নেওয়ার জন্য কথা বলতে এসেছিলেন এই লোকটি। অনুমিত্র শুভজিতের দিকে তাকিয়ে বলেন, আপনি ঠিকই চিনেছেন শুভজিৎ বাবু, ইনিই আপনাকে শলাকার কাছে নিয়ে গিয়েছিলেন, তাই তো? এর আরও একটি পরিচয় হলো ইনি সেই শারীরিক নির্যাতিতা সুরমার হতভাগ্য স্বামী, শ্যামলীর বাবা পরিমল মণ্ডল। শলাকা মানে শ্যামলী আর ওর বাবা পরিমল বাবু ওই ফ্ল্যাটেই থাকতেন। শুভজিৎ বাবুর সামনে কখনো আসেননি তিনি, কারণ ওই ফ্ল্যাটের পিছনেও একটা দরজা আছে। এই পরিমল বাবুই সেই পরাশর মাস্টারের দূরসম্পর্কের শ্যালক এবং পরাশর মাস্টারের ছেলে তরুণের মামা, মানে দূরসম্পর্কের মামা। তবে এর ভাগ্নে তরুণ কিন্তু খুব ভালো ছাত্র, বোটানিতে এমএসসি, স্পেশাল পেপার মেডিসিনাল মাইকোলজি মানে মাশরুম বা ছত্রাকের ভেষজ গুণাগুণ চর্চা। আপনি যেন কতদূর পড়াশোনা করেছেন বলেছিলেন তন্ময়বাবু? বায়োপাস, তাই তো? অনুমিত্রর মুখে চাপা হাসি। তন্ময়ের মুখ ফ্যাকাশে। সে চোয়াল শক্ত করে
মাটির দিকে তাকিয়ে আছে। বাপ্পার দিকে ফেরে অনমিত্র, বলে, বুঝলি বাপ্পা, তন্ময় দেব ওরফে তরুণ দাস। নিজের ঠিক নামটা বলেননি বলেই তুই ইউনিভার্সিটির রেজিস্টারে ওর নাম খুঁজে পাসনি। আমি পেয়ারা বাগান থেকেই পুরো ব্যাপারটা জানতে পারি এবং ওর নামটাও। তারপর আবার ইউনিভার্সিটি যাই, সেখানে জানতে পারি যে বোটানি ডিপার্টমেন্টের সমস্ত প্রফেসরদেরই খুব প্রিয় ছাত্র ছিল এই তরুণ। একে বসন্ত সেনের বাড়ি ঢোকাবেন বলেই পার্টির ফাই ফরমাস খাটতেন পরিমলবাবু। বসন্ত সেন পরিমলকে চিনতে পারেননি। আসলে বড় বড় মানুষরা কবেই বা আর ছোট ছোট মানুষদের মনে রেখেছেন বল? অনমিত্রর গলায় সামান্য শ্লেষ বোঝা যায়। একটু থেমে ফের বলতে শুরু করে অনমিত্র, পেয়ারা বাগান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি জানতে পারি শ্যামলী তার বাবার সঙ্গে কলকাতার ধর্মতলার কাছে কোথাও থাকেন। আমার সন্দেহ হয় আমি পরিমল মণ্ডলকে শলাকার ফ্ল্যাট থেকেই উদ্ধার করি এবং ওকে জেরা করতেই সব কথা বেরিয়ে আসে। তবে বসন্ত সেনকে পাগল করে দেওয়াই ছিল পরিমল মণ্ডল, শ্যামলী আর তরুণের প্রাথমিক পরিকল্পনা। কিন্তু হুট করে মাথা গরম করে ফেলে তন্ময়, তরুণ। সে খুন করার পরিকল্পনা করে বসন্ত সেনকে। পরিমলবাবু এবং শ্যামলী বহুবার ওকে বোঝানোর চেষ্টা করেন, শলাকা পর্যন্ত বসন্ত নিলয় ছেড়ে চলে যায়, কিন্তু তবু তরুণকে বোঝানো যায় না। একদিন সুযোগ বুঝে সে একটা সাইলেন্সার জোগাড় করে এবং বসন্তবাবুর বন্দুকে লাগিয়ে বসন্তবাবুকে খুন করে। ব্যাপারটা পুরো আত্মহত্যার মতো সাজানো হয়। তার উপর শলাকা ওরফে শ্যামলী নানান রকম কালো জাদু, কৃত্তিকা আবাহনের গল্প শুনিয়ে সবাইকে কনভিন্সড করার চেষ্টা করতে শুরু করে ওর মতো করে। আসলে ওর পক্ষে আর কী বা করা সম্ভব ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। এই যা। মাথায় শেকড় পড়া সাপের মতো নিশ্চুপ নিস্পন্দ হয়ে আছে তন্ময়। এমন সময় নীরবতা ভেঙে লাফিয়ে উঠল শুভজিৎ। ঝাঁপিয়ে পড়ে কলার ধরে তরুণকে শাঁসাতে লাগলেন। ওসি দীপক চট্টরাজ আর কনস্টেবল এসে তাদের ছাড়িয়ে দিলেন। পরিমলবাবু মাটিতে বসে কপাল চাপড়াতে লাগলেন। পুরো ঘটনাটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল অনমিত্র। তারপর বলল, আমার কাজ শেষ, আমি এবার যাব। অপরাধী ধরিয়ে দেওয়ার কাজ শেষ। পরবর্তী আইনি কাজকর্মে আমার তেমন কোনো আগ্রহ নেই, কারণ বসন্ত সেনের মতো লোককে খুন করার জন্য কারো শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি না। বরং এই কাজটা সমাজের আবর্জনা সাফ করার আওতায় পড়ে বলেই আমার বিশ্বাস। আর শুভজিৎবাবু, আপনার সঙ্গে আপনার স্ত্রীর সেই রাতের ঝগড়ার কারণ যে বসন্তবাবুর যখন তখন অনিমাকে ঘরে ডেকে দরজা বন্ধ করে দেওয়া, সেটা আমি জানতে পেরেছি। ওদিকে লটারিওয়ালা হাবু দাসের সঙ্গেও অনিমার সম্পর্ক হয়। পাশাপাশি অনিমারও বসন্তবাবুর কাছ থেকে পয়সা কড়ি নেওয়ার প্রয়োজন ফুরিয়েছিল। তাই সে একদিন তরুণের কথা মতো বসন্ত সেনের তরকারিতে প্রচুর জায়ফল দিয়ে তেঁতো করে ফেলেছিল। পাড়ার লটারিওয়ালা হাবু দাস তার লটারির দোকান বন্ধ করে দিয়েছে প্রায় মাসখানেক আগে। সে নতুন রেস্তোরাঁ খোলার জন্য বাজারে দোকান ঘর ভাড়া নিয়েছে। তাকে চাপ দিতেই সে স্বীকার করেছে যে অনিমা তাকে লক্ষাধিক টাকার গয়না এবং ক্যাশে আরও 1050 টাকা দিয়েছে। বসন্তবাবুকে ভালোই ধুয়ে নিয়েছিল অনিমা, তাই জায়ফল কেন, বসন্তবাবুর খাবারে বিষ মেশাতেও ওর হাত কাঁপত না। ফের অনিমা হাউমাউ করে কি একটা বলতে গেল এবং ওসি দিবাকর চট্টরাজের বাঁচখাই ধমকে গুটিয়ে গেল। অনমিত্র শুভজিৎ আর সত্যজিতের দিকে তাকিয়ে বলল, আপনি এবং আপনার ভাই সম্পত্তির লোভে মুখ বুজে বাবার সব অন্যায় মদত না দিয়ে যদি তাকে একটু শোধরানোর চেষ্টা করতেন, হয়তো তার শেষ বয়সটা অন্যরকম হতো। বেশ রুক্ষ শোনায় অনমিত্রর গলা। ক্রুকেট লেন থেকে পালিয়ে গেলে শ্যামলীর ওপরেই সব সন্দেহ গিয়ে পড়ত, তাই ওরা পালায়নি। কিন্তু তরুণ, আপনি কেন এই অন্ধকার রাস্তায় এলেন? এত ভালো ছাত্র ছিলেন, পিএইচডি করার সুযোগও পেয়েছিলেন। আপনার মা বোড়ালে আপনার মামার বাড়িতে তো আপনার মুখ চেয়েই বেঁচে আছেন মশাই, তাহলে কেন? অনমিত্রর গলার হতাশা ঘরের সবাইকে ছুঁয়ে যায়। তন্ময় দেব ওরফে তরুণ দাস তখন মূর্তির মতো নিস্তব্ধ। শেষ হল অন্ধকার সরণি ধরে। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে, only on youtube.com/919 friendsfm podcast।